নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। লোকের হাতে টাকা নেই, এই কথা আমরা সবসময় শুনি এবং প্র্যাকটিক্যালি আমরা এটা অবশ্যই জানি যে 90%-এরও বেশি দেশের নাগরিকদের হাতে আর্থিক সচ্ছলতা ভোগ করার মতো টাকা নেই। তারা আর্থিক অসচ্ছলতা ভোগ করছেন। 10% নাগরিক তাদের হাতে যথেষ্ট টাকা রয়েছে, তারা ফিনান্সিয়াল ফ্রিডম এনজয় করছেন, যখন খুশি তারা খরচা করতে পারছেন। তাহলে এটা কি শুধু কপালের খেল? টাকা বাড়ানোর অন্তরায়গুলো তাহলে কি কি রয়েছে? কারণ জীবনের প্রথম থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা কখনোই কিন্তু অর্থ সংক্রান্ত পাঠ নিয়ে আলোচনা করি না। যারা কমার্স নিয়ে পড়ছেন, উচ্চশিক্ষা করছেন অন ফিনান্স, তারা কিছুটা এই সম্পর্কে তাদের ধারণা হচ্ছে, কিন্তু সম্যক জ্ঞান মানে প্র্যাকটিক্যাল ট্রেনিং কিন্তু তারা জানেন না। ফলে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে গিয়ে অনেকে শেয়ার বাজারে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে নেগেটিভলি তাদের হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। তাহলে অন্তরায়গুলো কী কী সেটা নিয়ে আলোচনা করা যাক। আর কিভাবে টাকা বাড়ানোর পদ্ধতি হতে পারে সেটাও আবার বলা যাক। বেশ কিছু ভিডিওতে আমি এই সংক্রান্ত আলোচনা করেছি। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকে, যারা দেখছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউ স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন টাকা বাড়ানোর যে সমস্যাগুলো সেগুলো কী কী রয়েছে, আর টাকা বাড়াতে পারলে উপায়গুলো কী হবে সে সম্পর্কে আমি আগে কিছু আলোচনা করেছি, কিন্তু আজকে আমি ব্যাপকভাবে আলোচনা করব, যাতে দেখা যায় যে আমার আগের ভিডিওগুলো এবং এই ভিডিওটি সাথে নিয়ে আমার যারা ভিডিও দেখছেন তার সকলেই অর্থ সংক্রান্ত বিষয়ে উপকৃত হবেন। আমার মতে অনভিজ্ঞ বিনিয়োগকারীদের কাছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং এজেন্টদের যে অর্থ সংক্রান্ত বিজ্ঞাপন দেখা যায় যে টাকা তাদের কাছে রাখলে কিছুদিনের মধ্যে তারা টাকা দ্বিগুণ করে দেবে, কিংবা 5-7 বছর টাকা আমাদের কাছে রাখুন, আর টাকা জমা করতে হবে না, টাকা অনেক গুণ বেড়ে যাবে। এইগুলো কিন্তু টাকা বাড়ানোর ক্ষেত্রে আমার মতে বিশাল অন্তরায়। কারণ টাকা আপনাকে লং টার্মে রাখতে হবে, এবং যেখানে ইনফ্লেশনকে বিট করা যায় এবং লাইফস্টাইল ইনফ্লেশনটাকেও অনেকটাই বিট করা যায়, তেমন জায়গায় যদি টাকা রাখা যায় তাহলে কিন্তু টাকা বাড়বে। এবং এই টাকা বাড়ার সাথে সাথে দেখা যাবে যে টাকা বাড়ার অনুপাতে খরচাগুলো কিন্তু অনেকটাই কমতে শুরু করবে। আমি এক্ষেত্রে পার্সেন্টেজ ওয়াইজ বলছি। ফলে দেখা যাবে ভবিষ্যতে অনেকটাই কিন্তু টাকা জমবে পার্সেন্টেজ ওয়াইজ। ফলে প্রধান অন্তরায় আমাদের কাছে বর্তমান সময় হচ্ছে যেখানে সেখানে টাকা বিনিয়োগ করা। আরেকটি বিষয় হচ্ছে যে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে দীর্ঘমেয়াদে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা যায়। এই রিচ মাইন্ডসেট যদি একবার মনের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু মনে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে যে যখনই আমি টাকা উপার্জন করব বা বিভিন্ন অ্যাক্টিভ বা প্যাসিভ ইনকাম থেকে আমার হাতে টাকা আসবে, তখনই কিন্তু আমি টাকা বিনিয়োগ করব এমন জায়গায় ইনফ্লেশনটাকে বিট করবে এবং ক্যালকুলেটেড রিস্ক নিয়ে ভবিষ্যতে বড় অঙ্কের টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা বিভিন্ন যে ফিনান্সিয়াল বুকসগুলো দেখি সেগুলো স্টাডি করা যেতে পারে। অনেক মহাত্মা ব্যক্তিগণ সেখানে অনেক কিছু বলে গেছেন যে টাকা কিভাবে জমাতে হবে এবং এই ক্ষেত্রে রিচ মাইন্ডসেটটা কিভাবে সাজাতে হবে। প্রথমত লং টার্মে টাকা রাখতে হবে এবং মনের মধ্যে সর্বদা চিন্তা করতে হবে যে ঘুমিয়ে ঘুমিয়ে কী করে টাকা বাড়ানো যায়। কারণ লং টার্মে টাকা বাড়বে ঠিকই আছে, শর্ট টার্মে আমাদের মনের মধ্যে যাতে প্যানিক না আসে, ধৈর্যচ্যুতি যাতে না ঘটে, এটা কিন্তু দেখতে হবে। প্রপার প্ল্যানিং দরকার এবং এই ক্ষেত্রে অধ্যাবসায়ের বিরাট দাম রয়েছে। অধ্যাবসায় কিন্তু এটা নয় যে আমি একটা প্ল্যানিং করলাম তারপরে সেই অনুযায়ী আমি ছেড়ে দিলাম রিপ্লিকা হিসাবে। এক্ষেত্রে রিপ্লিকার কোনো দাম নেই। এই ক্ষেত্রে সবসময় একটা মানে হিসেব করে যেতে হবে যে টাকাটা আমার বাড়বে কি না যেখানে আমি টাকাটা রেখেছি। ফলে একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে হবে দরকার হলে। আর রিচ যে বুকগুলো রয়েছে, ফিনান্সিয়াল বুক, কী করে রিচ হতে হবে সেইটা কিন্তু সবসময় আমাদের স্টাডি করে যেতে। টাকা বাড়ানোর ক্ষেত্রে আরেকটি অন্তরায়ের জায়গা হচ্ছে যে উপার্জনকে আমরা বহুমুখীকরণ করি না। মানে একটি কাজে আমরা আবদ্ধ হয়ে যাই এবং সেখান থেকেই আমরা উপার্জন করতে থাকি, তাহলে কিন্তু টাকা জমবে না। এই ক্ষেত্রে আমি বলছি না যে আপনি আরও 2-3টি চাকরি করুন, 2-3টি বিজনেস করে নিজেকে আরও ছড়ান, সেটা কিন্তু নয়।
চাকরি একটাই করবে, কিন্তু তার সঙ্গে পেসিভ ইনকামগুলোকে বাড়িয়ে দিতে হবে। যেমন পেসিভ ইনকামগুলোর মধ্যে আমরা বলতে পারি যে কনসালটেন্সি হতে পারে, তারপর কন্টেন্ট ক্রিয়েটর, এটাও একটা কাজ হতে পারে, নিজের দক্ষতাকে বাড়াতে হবে। টিচিং হতে পারে, তারপর রান্নাবান্না শেখানোর কাজ, এটাও হতে পারে। এইভাবে নিজেকে বিভিন্ন দিকে ছড়াতে হবে, এবং এই পেসিভ ইনকাম থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু অনেকটা ইনকাম। যদি কেউ একটা চাকরি করেন তাহলে ভয় হচ্ছে যে ওই চাকরিটা যদি চলে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ দারিদ্রতা তাকে গ্রাস করে নেবে। অতএব দারিদ্রতা থেকে সে একটু দূরে আছে যখন একটি চাকরি করছেন। কিন্তু যদি পেসিভ ইনকাম থাকে যেগুলো বললাম, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ক্ষেত্রে তার টাকা বাড়ানোর কোনো অন্তরায়ী ব্যাপারটা আসবে না, কারণ মান্থলি তিনি যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করছেন সেই জায়গাতে তিনি যাতে টাকা জমাতে পারেন তার ব্যবস্থা করতে হবে। ফর এক্সাম্পল, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসআইপি রয়েছে, সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তাতে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা জমা করতে হয়। যদি সেই টাকাটা তিনি ঠিক টাইমে না জমা দিতে পারেন, কিংবা এলআইসিতে তিনি যদি তার প্রিমিয়ামটাকে ঠিক মতো না জমা দিতে পারেন, তাহলে তো সমস্যা বাড়বেই। ভবিষ্যতে সেই ক্ষেত্রে আর্থিক অসুবিধার সম্মুখীন হবে না, এবং কখনোই ফিনান্সিয়াল ফ্রিডম সেটা জীবনে আসবেই না। টাকা বাড়ানোর ক্ষেত্রে আরেকটি অন্তরায় হচ্ছে যে আমরা আমাদের আয়, সঞ্চয় এবং খরচা এটাকে সঠিক নিয়মে পালন করি না, এবং সেটাকে কখনোই আমরা চাপ দিয়ে কাজ করি না যে আয় যেটা করব, আয়ের পর থেকে আমরা সঞ্চয় প্রথম করব, তারপর খরচা করব। এটাই সঠিক নিয়ম, এইভাবে আমরা চলি না। আর এই ক্ষেত্রে যে রুলটি সর্বজনগ্রাহ্য সেটা হচ্ছে 50:30:20। 20 কথা আমি আগের ভিডিওতে বলেছি যে 20% মানে হচ্ছে সঞ্চয় করা, যেখানে আমরা দেখব যে ইনফ্লেশন, এই ক্ষেত্রে ইনফ্লেশনটাকে বিট করতে পারছি, সেরকম জায়গায় আমরা এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করব। 50% ব্যয় মানে হচ্ছে যেগুলো বেসিক খরচা, যেমন দেখা যাচ্ছে খাদ্যের খরচা, তারপর অসুখ বিসুখ মেডিকেল এক্সপেন্সেস তার খরচা, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল তার খরচা, হাউস রেন্টের খরচা, চাল কেনার খরচা, সবজি কেনার খরচা, এইগুলো হচ্ছে 50%-এর মতন খরচা। 30% খরচা, 50:30:20, 30% মানে হচ্ছে মনে হলো একটু সিনেমাটা দেখব, মনে হচ্ছে রেস্টুরেন্টে খাবো, এবং হঠাৎ করে কিছু খরচা হয়ে যেতে পারে, কাউকে হয়তো কিছু হঠাৎ করে দান করতে হতে পারে, বা কোনো খরচা হয়তো নিজের যে একটা স্যাটিসফ্যাকশন তার জন্য হতে পারে। এটা হচ্ছে 30%। আর 20% তো সঞ্চয়। যখনই আস্তে আস্তে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম বাড়তে থাকবে, তখন এই পার্সেন্টেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাবে যে অনেকটা টাকাই কিন্তু সঞ্চয় করা যাচ্ছে, তবে সেটা লং টার্মে করতে হবে, এবং ক্যালকুলেটেড রিস্ক যেখানে আছে সেই জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলেই কিন্তু দেখা যাবে যে আমাদের কোনো অন্তরায় থাকছে না টাকা জমানোর ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটিমাত্র বিষয় শুধু লক্ষ্য রাখতে হবে যে ইমার্জেন্সি খরচা যেখানে রয়েছে, যেমন মেডিকেল এক্সপেন্সেস রয়েছে, আর সংশয়ে যদি লিকুইডিটি কমে যায়, কোনো মাসে হয়তো বেশি খরচা হয়ে গেল, তাহলে একটি তার ক্ষেত্রে ব্যবস্থা করতেই হবে। সেটা ব্যাংকের, আমরা বলেছি যে সেই ক্ষেত্রে একটা ওভারড্রাফট লিমিট রাখার জন্য, আমার অন্য ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি ওভারড্রাফট লিমিটটা কী। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা লিকুইডিটিটাকে জয় করতে পারবো, এবং আর্থিক অন্তরায়টাকে অনেক দূরে ঠেলে দিতে পারবো। এবার ইনফ্লেশন বিটিং যে ইনভেস্টমেন্ট, সেটা নিয়ে আলোচনা করি। দেখুন, ক্যালকুলেটেড রিস্কের জায়গাটা তো শেয়ার মার্কেট রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে। আমার মতে মিউচুয়াল ফান্ড হচ্ছে বেটার, কারণ এক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা তারা ঠিক দেখে নেন যে কীভাবে রিটার্নটা বেশি দেওয়া যায় বিনিয়োগকারীদের। তারা সবসময় তাদের এক্সপেরিয়েন্সড যে অ্যাটিটিউড এবং তাদের বিভিন্ন যে অ্যালগরিদম আছে তার মাধ্যমে সেটা করে থাকেন। এই ক্ষেত্রে আমার মতে যে বিভিন্ন অ্যাসেট ক্লাসে কিন্তু আপনার টাকাটাকে ছড়িয়ে দিতে হবে, কারণ কোনো সময় দেখা যায় ইকুইটি বা শেয়ারে লং টার্ম আপনি টাকা রাখছেন, কিন্তু সেখানে টাকা তেমন বাড়ছে না। কারণটা হচ্ছে যে মার্কেট সবসময় বিয়ার মার্কেট, বুলিশ মার্কেটের দিকে থাকে, দুরকমভাবে প্লে করে, এটা মার্কেট সাইকেলে হবেই। ফলে আপনি যদি ইকুইটি বা শেয়ারে টাকা রাখেন, মানে আপনি হয়তো মিউচুয়াল ফান্ডের যে শেয়ার রিলেটেড যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেখানেই টাকা রাখবেন, কিন্তু সেখানে কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, তার মধ্যে কিন্তু শুধু টাকাটা ঘোরাফেরা করবে। হয়তো শেয়ার মার্কেট যদি ভালো না কাজ করে তাহলে কিন্তু টাকা তেমন বাড়বে না। তাহলে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এবং অ্যাসেট যেগুলো জেনারেলি যেগুলো হাইব্রিড ফান্ড, সেখানে টাকা রাখা যেতে পারে। এছাড়া আপনি ইন্টার অ্যাসেট ক্লাসে চলে আসুন, যেমন কমোডিটি সাইকেল, সেখানে নির্ভর করুন তার উপরে, যেখানে গোল্ড রয়েছে, সিলভার রয়েছে,
দেখবেন সেখানেও কিন্তু টাইম টু টাইম আমরা দেখি যে অনেকটাই কিন্তু সেক্ষেত্রে দাম বেড়ে যায়, অনেক সময় কিন্তু বুলিশ র্যালি হয় গোল্ড এবং সিলভারে। আরেকটি জায়গা রয়েছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটও কিন্তু টাইম টু টাইম দেখবেন যে টাকা বাড়ছে। অথবা এই ক্ষেত্রে কখন বুঝবেন, এই ক্ষেত্রে আপনাকে সবসময় স্টাডি করে যেতে হবে। এমফি যে ডেলি ন্যাব, তাতে দেখবেন যে কখন কোন টাকা বাড়ছে। কোনো সময় হয়তো দেখা গেল যে কোনো একটি অ্যাসেট ক্লাসে টাকা বাড়ছে, পর মুহূর্তে বলবো না, কিছুদিন বাদে দেখা গেল যে সেটা চেঞ্জ হয়ে গেল, অন্য জায়গায় অন্য অ্যাসেট ক্লাসে টাকা বাড়ছে। এছাড়া বিভিন্ন সেক্টরের উপর নির্ভর করতে পারেন, যেমন যুদ্ধকালীন সময়ে দেখা যায় সেখানে ডিফেন্স সেক্টরে টাকা বাড়ছে। যখন দেখা গেল যে মহামারী কিংবা করোনা যখন এসেছিল আমাদের দেশে, তখন আমরা দেখেছি যে হেলথ সেক্টরে তখন কিন্তু অনেক টাকা বেড়েছে। ঠিক সেইভাবে সেক্টর ওয়াইজ দেখতে হবে। যেমন এখন আমরা দেখেছিলাম যে তেলের দাম বাড়ছে, এবং বিভিন্ন যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল ট্রাম্পের জন্য, আমেরিকান প্রেসিডেন্টের জন্য, হজরত প্রণালী বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাবো যে তখন যারা অয়েল ওরিয়েন্টেড যে সেক্টরগুলো রয়েছে সেখানে টাকা রেখেছে, সেখানে বেড়েছে বিভিন্ন শেয়ারের দাম। তার ফলে অবশ্যই সেই সংক্রান্ত মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এইগুলো কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যে আমাদের টাকা বাড়ানোর ক্ষেত্রে অন্তরায় কী কী রয়েছে সেই আলোচনাটি আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার আবার সনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউসপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যেই আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।